হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি সারাস হুইসপারে। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস মির্জা শায়ান মুগ্ধ। শুরু করছি পর্ব সংখ্যা 6। আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, তাই আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল থেকে গল্পগুলো শোনেন, তারা যদি আমার গল্প পাঠ পছন্দ করে থাকেন, তাহলে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেড পোয়েটস বার, পুরনো কাঠের তৈরি ইন্টেরিয়ারে সাজানো গোছানো লিকুয়ের বার, চারিদিকে ম্লান আলো বিরাজমান। বড়সড় এই বারটি শহর থেকে বেশ দূরে, যেখানে মূলত বিভিন্ন অপরাধীদের গোপন আস্তানা। বারের প্রতিটি দেয়ালে ঝুলছে কবি লেখকদের ছবি। অদূরে বার কাউন্টারে 3 জন বারটেন্ডার দক্ষ হাতে কাস্টমারদের বানিয়ে দিচ্ছে ককটেল। খানিকটা দূরে বাজছে স্লো জ্যাজ। পুরো বারে থই থই করছে মানুষ। কেউ কেউ নিজ টেবিলে বসে বুঁদ হয়েছে নেশায়। বারের একদম কর্নারের শেষ টেবিলটায় গা এলিয়ে বসে আছে এক আফ্রিকান যুবক। লম্বা চওড়া গায়ের গড়ন, মাথায় ছোট ছোট চুল। তার চোখ দুটো কেমন নিভো নিভো, বোধহয় আয়েশি নেশায় বুঁদ হয়েছেন তিনি। যুবক নেশায় ঢুলতে ঢুলতে টেবিলের উপর থেকে রামের বোতল তুলে আর একটু অ্যালকোহল গ্লাসে ঢালতে উদ্যত হতেই খেয়াল করে বোতল ফাঁকা। মোটা কাচের বোতলটায় আর একটু লিকার অবশিষ্ট নেই। যুবক বিরক্তিতে মুখ কুঁচকায়, কপালে গোটা কতক ভাঁজ ফেলে গলা উঁচিয়ে ডেকে ওঠে বারটেন্ডারকে। হেই ইউ মাদারফাকার, তাড়াতাড়ি আর এক বোতল রাম নিয়ে আয়। বারটেন্ডার তেতে গিয়েও বলল না কিছু। শত হলেও যুবক তার বারের ডেইলি কাস্টমার। এখন মুখ খুলে প্রতিবাদ করে তিনি থোড়াই নিজের পেটে লাথি মারবেন? বারটেন্ডার তক্ষুনি কাউন্টার শেলফ থেকে আর এক বোতল রাম বের করে এগিয়ে দিলেন ওয়েটারের দিকে। চাপা গলায় আদেশের সুরে বললেন, দিয়ে আয় বাস্টারটাকে। ওয়েটার মুচকি হাসল এহেন কথায়। হাত বাড়িয়ে বোতলটা তুলে নিয়ে একটুখানি এগুতেই হঠাৎ করে তার চোখ গেল বারের সম্মুখ দুয়ারের দিকে। বলা নেই কওয়া নেই, কোত্থেকে যেন কতগুলো কালো পোশাকধারী সশস্ত্র বডিগার্ড ছুটে আসছে দেখো। বারটেন্ডার হক চকালেন এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে কাউন্টার থেকে বেরিয়ে আসতেই দুপাশ থেকে 2 জন বডিগার্ড তাকে আটকে ফেলল পথের মাঝেই। এদিকে বারে উপস্থিত সাধারণ জনগণ সবাই কেমন আতঙ্কিত। হুটহাট এমন সশস্ত্র বডিগার্ড দেখলে কেই বা আতঙ্কিত হয়ে না যায় শুনি। বডিগার্ডেরা একে একে সকলের মাথা বরাবর নিজেদের বন্দুকের নল তাক করল। মুহূর্তেই মানুষের কোলাহলে গিজগিজ করতে থাকা বারটা ছেয়ে গেল অদ্ভুত নীরবতায়। অদূরের টার্ন টেবিলে এখনো বাজছে স্লো জ্যাজ। হাঁটতে থাকা ওয়েটার মহাশয়ও থেমে গেলেন তক্ষুনি। মাথা বরাবর বন্দুকের নল ঠেকতেই ভয়ে বেচারার হাত থেকে অবহেলায় পড়ে গেল রামের বোতলটা। বডিগার্ডেরা তখন রাশিয়ান ভাষায় হুঙ্কার ছুড়ে সকলের উদ্দেশ্যে বললেন, আপুস্তে গোলাভু, মাথা নিচু করো সবাই। কথাটা শোনা মাত্রই সকলে নিজেদের মাথার উপর দুহাত চেপে ঘাড় নোয়ালেন। ওদিকে আফ্রিকান যুবক এতক্ষণ কানে হেডফোন গুজে চোখ বুজে কি যেন শুনছিল কে জানে। তার মাত্র ধ্যান ফিরল। চোখ খুলে চারপাশে তাকাতে থমকে গেল এক মুহূর্তের জন্য। এই বডিগার্ডসদের সে চেনে ওরা কারা। তার মানে মনস্টার তাকে খুঁজে পেয়েছে। যুবক ত্রস্ত উঠে দাঁড়ায় বসা ছেড়ে। আতঙ্কে ঢোক গিলে ছুটতে নিলেই দুপাশ থেকে বেশ কয়জন গার্ড এসে তাকে আটকে ফেলে। কপালের একদম মাঝ বরাবর ঠেকায় বন্দুকের নল। যুবক ভয়ে তটস্থ। কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দাও আমায়। গার্ডেরা প্রতিউত্তর করেনি। এর মধ্যে বাড়ির সদর দরজা দিয়ে গটগটিয়ে প্রবেশ করলো এডউইন। এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে লাগলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে। যেই দেখলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটক করা হয়েছে, অমনি তিনি ত্রস্ত পায়ে চলে এলেন আটককৃত যুবকের সামনে। এসেই ভয়ার্ত যুবকের মুখখানায় এক আধবার নজর বুলিয়ে কুটিল হেসে বললেন, কেমন আছো বার্গান্ডি? বার্গান্ডি ভয়ে কাঁপছে। এতক্ষণে নেশায় বুঁদ হয়ে থাকা যুবকের তীব্র নেশাগুলো হুট করেই কোথায় পালালো কে জানে।
সে এবার সজ্ঞানে আতঙ্কিত কণ্ঠে শোধায়, আমাকে ক্ষমা করুন এডউইন, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ আমায় মাফ করে দিন। প্লিজ আমায় প্রাণে মারবেন না। এডউইন বাঁকা হাসল এ পর্যায়ে। খানিকটা ঝুঁকে এসে দাঁড়ালো বার্গান্ডির মুখোমুখি। অতঃপর ক্রূর চোখে তাকিয়ে থেকে আচমকা শান্ত কণ্ঠে বলে উঠল, তুমি হয়তো ভুলে যাচ্ছ বার্গান্ডি, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজ হাতে নিজের কবর খোঁড়া। তুমি তো বহুদিন আগেই নিজের কবর খুঁড়ে রেখেছ। সেখানে এতদিন যে বেঁচে ছিলে, এটাই তো অনেক। বলেই এডউইন শিরদাঁড়া সোজা করে দাঁড়ালেন। দুহাত পকেটে গুজে তক্ষুনি গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, কিপ ইয়োরস হেড ডাউন। কথাটা শোনার সাথে সাথে সকল গার্ডেরা নিজেদের মাথা নুইয়ে দাঁড়ালেন। প্রায় মিনিট খানিক পেরুতেই বাড়ির সদর দরজা দিয়ে বুট জুতোর দাম্ভিক শব্দ তুলে বেশ ভাব নিয়ে ঢুকলো শ্যাডো মনস্টার। মাথায় বড় গোলাকার কালো টুপি, মুখ তার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কেবল পিয়ার্সিং করা ঠোঁট দুটো, যার ভাঁজে জ্বলছে মোটা সিগার। সিগারের কলুষিত ধোঁয়ায় আচ্ছন্ন যুবকের মুখমণ্ডলের চারপাশ। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। যাকে যাকে অতিক্রম করছে তারা সবাই কেমন ভয়ে তটস্থ, নিঃশ্বাস আটকে রাখছে যতক্ষণ না মনস্টার তাদের পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের নিচু দৃষ্টি এখনো মেঝেতে তাক করা, দেখছে কেবল বুট পরিহিত দুটো পা। কেননা তারা তো জানে, ভুলক্রমেই তাদের দৃষ্টি একবার উপরে উঠলে পর মুহূর্তেই তাদের মাথাটা শরীর থেকে চিরতরে আলাদা হয়ে যাবে। শ্যাডো মনস্টার তার দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো বার্গান্ডির মুখোমুখি। বার্গান্ডি মাথা নুইয়ে রেখেছে, কাঁপছে, শরীরটা দরদর করে ঘামছে তার। মনস্টারের উপস্থিতি টের পেতেই বেচারা হাউমাউ জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ফরগিভ মি মনস্টার, আমি ভুল করে ফেলেছি। আর কোনোদিন এমন হবে না মনস্টার, প্লিজ গিভ মি আ সেকেন্ড চান্স। গোলাকার টুপির আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট জোড়ায় বুঝি কুটিল হাসি ফুটে উঠল। জ্বলতে থাকা সিগারটা এক হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর তার চিরচেনা ভয়ানক শান্ত কণ্ঠে বলল, ওয়্যার ইজ মাই পেন ড্রাইভ। বার্গান্ডির নিঃশ্বাস আটকে গেল বোধহয়। বেচারা বেশ কয়েকবার শুকনো ঢোক গিলে আমতা আমতা করছে। সময় নেই বলে উঠল, আমার কাছে নেই মনস্টার। এ পর্যায়ে বাঁকা হাসে মনস্টার। তক্ষুনি নিজের ডান পাটা উঠিয়ে রাখল সম্মুখের টেবিলের উপর। হাত বাড়িয়ে বুট জুতোর পিছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে আনলো। এক টানে ধারালো ছুরির গা থেকে মেটালের খাপটা টেনে খুলে ফেলল। অতঃপর এক কদম এগিয়ে এসে খপ করে চেপে ধরে বার্গান্ডির ঘাড়। বার্গান্ডি হকচকায়। ভয়ার্ত প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই তার গলা বরাবর বসলো ধারালো ছুরির চাপ। মনস্টার থামছে না, এক প্রকার নৃশংসভাবে জবাই করছে বার্গান্ডিকে। মুহূর্তেই বার্গান্ডির গলা থেকে ফিনকি দিয়ে বেরোতে লাগলো লৌহ। সে লৌহ গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে মনস্টারের মুখ এবং গায়ে। তবুও নির্দয় মনস্টারের হাত দুটো একটুও ছাড়ছে না বার্গান্ডিকে। মৃত্যুর শেষ মুহূর্তে এসে বার্গান্ডির দেহ ঝাঁকুনি খাচ্ছে বেশ। চেহারা চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জিভ বেরিয়েছে বহু আগেই। তার শেষ নিঃশ্বাসটুকু বেরোনোর আগ অব্দি মনস্টার তার গলায় ছুরি চালিয়েছে। যখনই সে টের পেল বার্গান্ডির দেহ আর নড়ছে না, নাক দিয়ে শ্বাস বেরোচ্ছে না, তখনই তার ঘাড় ছেড়ে দেয় মনস্টার। বার্গান্ডির নিথর মুখখানার দিকে তাকিয়ে থেকে হাতে থাকা লাল তরলে রঞ্জিত চাকুটা বার্গান্ডির গায়ে উল্টে পাল্টে কোনো মতে মুছতে মুছতে শান্ত কণ্ঠে আওড়ালো, যা মাফ করলাম। তুই তো জানতি আমার কাছে ক্ষমা মানে মৃত্যু। মনস্টারের এহেন নৃশংসতায় বরাবরই অভ্যস্ত এডুইন। তবে বাকি বডিগার্ডদের অবস্থা করুন। রোজ রোজ এত নতুন নতুন নৃশংসতার সাক্ষী হচ্ছে না। কোনটা ছেড়ে কোনটায় ভয় পাবে তারা কে জানে। এদিকে মনস্টারের মুখমণ্ডল ভরে গিয়েছে লৌহর ছিটে ফোটায়। গায়েও পড়েছে বেশ, তবে কালো রঙা হওয়ায় কাপড়ে সে তেমন দেখা যাচ্ছে না। মনস্টার নিজের মুখ থেকে লৌহর ছিটে ফোঁটাগুলো মুছে নেবার মোটেও তাড়া দেখালো না। উল্টো পথে পা বাড়িয়ে চুপচাপ গিয়ে বসলো কাউন্টার টুলের ওপর।
ওভারকোটের পকেট হাতড়ে ফের একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুজল সে। লাইটার জ্বালিয়ে সিগারের শেষ ভাগ ধরাতে হঠাৎ তার বাজ পাখির ন্যায় দৃষ্টি গিয়ে পড়ল বারটেন্ডারের বয়ের ওপর, যিনি কিনা মনস্টারকে আর দৃষ্টিতে লুকিয়ে চড়িয়ে দেখছিলেন। তবে মনস্টারের ওই বাদামি চৌজোড়ার সাথে চোখাচোখি হতেই ভয়ে কেঁপে উঠলেন বারটেন্ডার। তক্ষুনি নজর ঝোঁকালেন নিচে। মনস্টার তা দেখল। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে সিগার মুখে ক্রুর হাসল কেমন। পরক্ষণে ডান হাতের তর্জনী এবং মধ্যমান ভাঁজে সিগারেটটা ধরে রেখে একটু একটু করে কদম বাড়িয়ে এগিয়ে গেল বারটেন্ডারের নিকট। বেচারা বারটেন্ডার মনস্টারকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে ভয়ে আটখানা। তড়িত নিচু হয়ে মনস্টারের পা দুটো বুকে জড়িয়ে আর্তনাদ করে বলতে লাগলো, ভুল হয়ে গেছে মনস্টার, আমি ভুলে তাকিয়েছি আপনার দিকে। আর কখনো এমনটা করবো না মনস্টার, বিশ্বাস করুন, আর কোনোদিন করবো না। মনস্টার শ্লেষাত্মক হাসলো কেন যেন। ধীরে ধীরে ওভারকোটের ভেতর দিয়ে কোমরের পিছনে হাত নিয়ে বলতে লাগলে, নেক্সট টাইম বেঁচে থাকলে তো। বারটেন্ডার হতবাক দৃষ্টি তুলে ওপরে তাকাতেই টের পেল তার খুলির ঠিক মাঝ বরাবর বন্দুক তাক করেছে মনস্টার। বারটেন্ডার বয়টা বুঝি নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল এক মুহূর্তের জন্য। মনস্টার তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে সে দেখল সুদর্শন যুবক তাকে চোখ মারল। বারটেন্ডার হতবুদ্ধি ভাবে নিয়ে তাকিয়ে থাকতে মনস্টার তক্ষুনি ট্রিগার চাপল। একবার, দুবার, পরপর 4 বার। এবারেও বারটেন্ডারের লাল ক্ষারীয় তরল এসে ছিটকে পড়ল মনস্টারের গায়ে। তবুও মনস্টার প্রতিক্রিয়াহীন। বন্দুকের ধূমায়িত নলের আগায় ফুঁ দিয়ে হঠাৎ আদেশ ছুড়ল, ফায়ার! শুনলেন সকলে। বডিগার্ডরা তড়িঘড়ি করে নিজেদের রাইফেলগুলোর সেফটি সুইচকে ফায়ার অবস্থায় আনল। অতঃপর উপস্থিত সাধারণ জনগণেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর চলল অমানবিক গুলিবর্ষণ। এক মুহূর্তেই পুরো বারে ছড়িয়ে পড়ল আর্তচিৎকার। চারিদিকে অনবরত রাইফেলের গুলির শব্দ। বাড়ির মেঝে ভরে গিয়েছে লৌহর উপস্থিতিতে। অথচ মনস্টারের সুদর্শন ভয়ঙ্কর মুখটা আনন্দে দুলছে। মনের সুখে একের পর এক টান বসাচ্ছে সিগারের শেষ ভাগে। কাজ শেষ। বার্গারটিকে মারতে সে পুরো বার উড়িয়েছে বোম মেরে। শত হলেও মনস্টার কখনো নিজের উপস্থিতির ছাপ রাখে না। জনমানবহীন রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কালো রঙের মার্সিডিজ বেঞ্চ। তার ঠিক মাঝে দাঁড় করিয়ে রাখা মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস পুলম্যান। সগৌরবে গাড়ির দিকে হেঁটে আসছে মনস্টার মুগ্ধ, তার পিছু পিছু গার্ডস। মুগ্ধ গাড়ির সামনে এসে দাঁড়াতেই এডুইন আগ বাড়িয়ে গাড়ির দরজা খুলে দেয়। গম্ভীর মুখ মুগ্ধ গাড়িতে ঢোকার আগে কি মনে করে হঠাৎ বলে ওঠে, দুটো ট্রাক নিয়ে আয় এডুইন। হতভম্ব এডুইন, মনস্টার আবার হঠাৎ ট্রাক আনতে বলল কেন? তাও আবার দুটো। মনে উত্থাপিত হাজার কৌতূহল প্রশ্ন। তবুও ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোল না একটাও শব্দ। এডুইন কেমন গম্ভীর মুখে স্রেফ মাথা নাড়িয়ে জানায়, ওকে মনস্টার। মুগ্ধ ততক্ষণে গাড়ির ব্যাক সিটে আয়েশ করে বসেছে। এডুইন ঘুরে গিয়ে উঠে বসলো ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভার মহাশয় গাড়িতে স্টার্ট বসাতেই মুগ্ধ কেমন গম্ভীর বাজখাই কণ্ঠে শোধালো, গাড়ি শপিং মলের দিকে নিয়ে চলো। তড়িত বিস্ফারিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকালো এডুইন। লোকটার মুখাবয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বোধহয় বেশ অবাক হয়েছে এহেন কথায়। মুগ্ধ দেখেও দেখল না তার মুখভঙ্গি। গভীর মুখে মাথা থেকে টুপিটা নামিয়ে পাশে রেখে ফের বাজখাই কণ্ঠে বলল, আই সেড গো টু দ্য শপিং মল। এহেন কণ্ঠে তৎক্ষণাৎ গাড়িতে স্টার্ট বসালো ড্রাইভার। এডুইনও রয়ে শয়ে সোজা হয়ে বসল। তার বিচক্ষণ মস্তিষ্ক টের পাচ্ছে অনেক কিছুই, যা ভাবতে গিয়ে বেচারা চিন্তায় শেষ। শেষে কিনা তাদের মনস্টার শপিং মলে যাচ্ছে। সিরিয়াসলি? মস্কোর বিখ্যাত শপিং মল আভিয়া পার্ক মলের সামনে এসে গাড়ি থামিয়েছে মনস্টার বাহিনী।
কিয়ৎক্ষণের মধ্যে প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে আসলো গার্ডস। এডুইন এখনো ঠায় বসে আছে গাড়িতে। তার মনিবের পরবর্তী আদেশ না পাওয়া অবধি সে কি করে যাবে বাইরে? এদিকে মুগ্ধর ঠোঁটের ভাঁজে জ্বলছে 5 নম্বর সিগার, যা শেষ হয়েছে প্রায় অর্ধেকটা। ছেলেটার চোখে মুখে নির্বিকার ভঙ্গি স্পষ্ট। এডুইন খানিক রয়েস হয়ে গলা খাকারি দিয়ে বলল, মনস্টার, ইউ আর ইন ফ্রন্ট অব দ্য মল। মুগ্ধ শুনল, তৎক্ষণাৎ প্রতিউত্তর না করে খানিক সময় নিল। পায়ের ওপর পা রেখে দোলাতে দোলাতে সিগারেটে টান বসিয়ে গমগমে গলায় বলল, ভেতরে যা। ওমেন্স কালেকশনের যা যা আছে সব নিয়ে আয়। আকাশ থেকে পড়ল এডুইন। চেয়ে আছে অবিশ্বাস্য নেত্রে। কানে বাজছে কেবল একটাই কথা, ওমেন্স কালেকশন। এ বাবা, মনস্টার আবার কোন মেয়ের জন্য এত কেনাকাটা করতে চাইছে? কে সেই মেয়ে? মেয়েটাকে দেখার কৌতূহল যেন তরতর করে বাড়ছে এডুইনের। কিন্তু আপাতত সে কৌতূহলকে বেশ ভালো মতো দমিয়ে রাখলো এডুইন। রয়েস হয়ে খানিক ঢোক গিলে আওড়ালো, ইয়ে মানে বলছিলাম কি মনস্টার, ভিতরে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আপনি ঠিক কোন ব্র্যান্ডের জিনিসপত্র চাইছেন সেটা বললে না হয় আমি। এডুইন মহা ব্যগ্র কণ্ঠে কথাগুলো বলেই যাচ্ছে, তবে তার কথাটা শেষ হওয়ার আগেই শোনা গেল মুগ্ধর একরোখা ভারী কণ্ঠ, সব যা আছে সব। চক্ষু ছানাবড়া করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল এডুইন। ওদিকে মুগ্ধ ভাবলেশহীন ভঙ্গিতে সিগার ফুঁকছে। এডুইনকে এখনো বসে থাকতে দেখে সে কেমন মাঝখাই কণ্ঠে আলটিমেটামের সুরে বলে ওঠে, আমার সিগার শেষ হওয়ার আগে যেন কাজ হয়ে যায়, আদারওয়াইজ তোর একদিন নয়তো আমার একদিন। তক্ষুনি টনক নড়ল এডুইনের। বেচারা কেমন ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল গাড়ি থেকে। গার্ডদের নিয়ে ছুটল ভিতরে। ওদিকে মুগ্ধ কি সুন্দর বসে আছে গাড়িতে। ভাব এমন যেন এ দুনিয়ায় তার চেয়ে বড় শান্ত মানুষ আর দুটো নেই। সশস্ত্র বডিগার্ড নিয়ে মলে ঢুকলো এডুইন। তাদের দেখেই মলে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলো তৎক্ষণাৎ। গম্ভীর মুখে সন্দিহান গলায় বলে ওঠে, আপনারা অস্ত্র নিয়ে ঢুকলেন কেন? কারা আপনারা? এডুইন তাড়া দেখাচ্ছে ওমেন্স সেকশনে যেতে, তবে মাঝপথে নিরাপত্তা কর্মীরা এহেন কথায় ভ্রুযুগল তার কুঁচকে এলো। বিরক্তিতে তেতো মুখে সে বলল, উই আর দি মনস্টার্স আর্মি। আর কিছু শুনবে? নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ভয়ে সিটিয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে খানিক ঢোক গিললেন যেন। গলায় বেশ নমনীয়তা ঢেলে বলতে লাগলেন, আপনারা আজ হঠাৎ এখানে? এডুইন এবার মহা বিরক্ত। একে তো হাতে সময় কম, তার উপর লোকগুলোর এত প্রশ্ন। এডুইন বিরক্তি ভরা কণ্ঠে আওড়ালো, শপিং মলে নিশ্চয়ই কেউ হাডুডু খেলতে আসে না, সো উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ। পারলে একটু হেল্প করুন। এই মলের পুরো ওমেন্স সেকশনে যা যা আছে সব আমাদের ট্র্যাকে তুলুন। মনস্টার গাড়িতেই আছে। শেষ কথাটুকু শুনতেই সর্বাঙ্গে ঝংকার বয়ে গেল সকলের। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ছুটে গেলেন ম্যানেজারের কাছে। ব্যস্ত কণ্ঠে সবকিছু বলতেই ম্যানেজার কেমন উদ্বিগ্ন হলেন। তক্ষুনি ছুটে এলেন মনস্টার আর্মিদের কাছে। দরদর করে ঘামতে থাকা কপালখানা শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে বললেন, আপনাদের যা যা লাগে নিয়ে যান। আমাদের স্টাফরা আপনাদের হেল্প করবে। আপনারা জাস্ট বলুন আপনাদের কি লাগবে। এডুইন হাঁটছে দ্রুত কদমে। সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকা ম্যানেজারটি কেবল উত্তর দিল, সব লাগবে, সব। ম্যানেজার হতভম্ব। দাঁড়িয়ে পড়লেন তক্ষুনি। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, সব? প্রায় মিনিট 10 মধ্যেই ওমেন্স সেকশনের সকল কালেকশন, ছোট বড় সকল সাইজের ব্যাগ হতে শুরু করে পায়ের জুতো অবধি সবকিছুই বিশাল দুটো ট্রাকে তুলেছে মনস্টার আর্মি এবং মলের স্টাফরা। শুধু ট্রাকেই নয়, প্রতিটি গাড়ির ডিকিতেও তুলেছে যাবতীয় কালেকশন। ট্রাকে সবকিছুর জায়গা হয়নি, তাই তো উপায়ন্তর না পেয়ে এ ব্যবস্থা নিয়েছে এডুইন। বেচারা ভয়েই শেষ। মনস্টারের সিগার শেষ হওয়ার আগেই সব কাজ তাকে করতে হবে। ওদিকে ম্যানেজার সাহেব ততক্ষণে এগিয়ে এসেছেন বাইরে। কিয়ৎক্ষণ বাদেই তিনি খেয়াল করলেন সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ঠিক মাঝের গাড়িটার জানলার নিচে নামছে ধীরে ধীরে। একটু পরেই জানলা থেকে বেরিয়ে এলো
একখানা ভেইনি হাত, যার কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট। তার চক্ষুগোচর হতেই শরীর জমে গেল ম্যানেজারের। বেচারা আতঙ্কে দুকদম পিছতেই হঠাৎ গাড়ির জানলার বাইরে থাকা হাতটা দু আঙুল উঁচিয়ে এগিয়ে আসতে বলল তাকে নিঃশব্দে। ম্যানেজারের মন সায় দিল না এগুতে। মনস্টারের নিকট যাওয়ার সাহস কিংবা দুঃসাহস তার কোনোটিই নেই, তবে উপেক্ষাও তো করতে পারবে না। তাই মনের মধ্যে একরাশ ভয় ডর নিয়ে ম্যানেজার সামনে একটু একটু করে এগিয়ে গেলেন গাড়ির নিকট। কিছুক্ষণ বাদেই দুহাত দূরত্বে দাঁড়িয়ে পা থামালেন তিনি। মাথা নুইয়ে রেখে কুর্নিশ জানিয়ে বললেন, হ্যালো মনস্টার। মুগ্ধ জবাব দিল না। তক্ষুনি একখানা কাগজ ছুঁড়ে মারল ম্যানেজারের মুখে। ম্যানেজার হতভম্ব। পায়ের কাছে পড়ে থাকা কাগজটা তুলে এনে খেয়াল করতেই দেখলেন এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা চেক, তাও আবার মনস্টারের স্বাক্ষর দেওয়া। ম্যানেজার সাহেব সন্দিগ্ধ ভাঁজ ফেললেন কপালে। পর মুহূর্তেই তার কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের গভীর শান্ত কণ্ঠ। মন মতো সংখ্যা বসিয়ে নিন বলেই জানলার কাঁচ ওঠালো মনস্টার। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজার সাহেব এখনো আশ্চর্যান্বিত চোখে তাকিয়ে আছেন কেমন। তিনি তো ভেবেছিলেন মনস্টার বোধহয় এমনিতেই জিনিসপত্র নিয়ে যাবে, তবে তার ধারণা একদম পাল্টে দিলেন মনস্টার। দিয়ে গেলেন তার প্রাপ্য। সারাদিন শুয়ে বসে গায়ে ঝিম ধরেছে মাহির। এত অলসভাবে সময় কি কাটে? না আছে কথা বলার কেউ, না আছে কথা শোনার। তারপরও যেই বাড়ি, এটা বাড়ি তো নয়, যেন একটা গোলক ধাঁধায়। একবার বেরোলে নিজ কক্ষের রাস্তায় ভুলে যায় মেয়েটা। আবার চোখের চশমাটাও তো নেই তার। বেশ খানিকটা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখে সে। এ হলো আরেক কষ্ট। মাহি চুপচাপ দুহাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে আছে। বাড়ির কথা তার খুব মনে পড়ছে। না জানি বাড়ির সবাই কেমন আছে। মেয়েটার জন্য কাঁদছে হয়তো খুব। মেয়েদের ইরাকে কয়েকবার বলেছিল ফোনের কথা, তবে তিনি জানালেন এক অদ্ভুত কথা। এ বাড়িতে নাকি ফোন চালানো নিষিদ্ধ, এমনকি কারো হাতে একটা বাটন ফোনও নাকি নেই। মাহি এ কথা শোনার পরে বেশ অবাকই হয়েছিল। এ যুগে এসেও কেউ ফোন না চালিয়ে থাকতে পারে, তাও আবার এতগুলো মানুষ এতগুলো দিন ধরে ফোন ছাড়া চলছে। ভাবা যায় এসব? মাহির ভেতরটা বড্ড অস্থির। মনটা আনচান করছে বাড়ির লোকজনকে দেখতে। ঠোঁট ভেঙে কান্না আসছে একাকিত্বে। পরনেও ছেঁড়া ফাড়া জামা। সব মিলিয়ে মনের অবস্থা বড্ড করুণ মেয়েটার। মাহি মুখ লুকায় হাঁটুর ভাঁজে। নিঃশব্দে কাঁদতে গেলেই হঠাৎ শুনল অদূর থেকে এক অদ্ভুত ঝনঝনানি শব্দ ভেসে আসছে। কেউ হয়তো ভারী কিছু টেনে টুনে হিঁচড়ে আনছে। মাহি কান খাড়া করল। আওয়াজটা ধীরে ধীরে খুব নিকটে আসছে। মেয়েটা কেমন ভয়ে ভয়ে হাঁটু থেকে মুখ তুলে সামনে তাকাতেই দেখল কয়েকজন মেড বেশ কিছু ক্লদিং এবং রোলিং রেক টেনে টেনে ঘরে ঢুকছেন। মাহি অবাক হয়ে তাকিয়ে রইল কেমন। এত এত কাপড় চোপড় কে আনলো হঠাৎ? মনে উত্থাপিত প্রশ্নটা ঠোঁটের আগায় ঠিক নিয়ে আসে মাহি। নড়ে চড়ে সোজা হয়ে বসে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, এগুলো কি? কে এনেছে এসব? তক্ষুনি কক্ষের দুয়ার থেকে ভেসে আসে মাহির সবচেয়ে অপছন্দনীয় পুরুষের বাঁকা কণ্ঠ। তোর কোন নাগর আছে এখানে যে এনে দিবে? এহেন খোঁচা মারা কথায় দাঁতে দাঁত চাপল মাহি। নাক ফুলিয়ে ঘাড় ঘোরালো অন্যত্র। মুগ্ধ তখন ধীরে ধীরে এগিয়ে আসলো। এক হাতে তার হুইস্কির বোতল, গায়ে এখনো বাইরের পোশাক। অন্ধকারে বসে থাকা মাহি খেয়াল করেনি শ্যাডো মনস্টারের রক্তাক্ত মুখ। এদিকে মনস্টার ঘরে পা রাখতেই মেয়েটার সাথে সাথে যে যার মতো বেরিয়ে যায় কক্ষ থেকে। মুগ্ধ কেমন বাজ খায় কণ্ঠে আবেশের টোনে বলে, যা, কাপড় চেঞ্জ করে আয়। অবাধ্য মাহি, মারও খাবে আবার অবাধ্যতাও করবে। ঘাড় তাড়ামি করে এবারেও সে বলল, পরবো না আমি আপনার দেওয়া কাপড় চোপড়। মুগ্ধ চোখ শুরু করলো এ পর্যায়ে। কাট কাট কণ্ঠে শোধালো, যেটা গায়ে দিয়ে রেখেছিস সেটা কি তোর বাপে এসে দিয়ে গিয়েছে বান্দির মেয়ে? কার সাথে ঘাড় তাড়ামি করিস বেয়াদবের বাচ্চা? একদম ঘাড় ভেঙে ফেলবো। মাহি ভয় পেলেও অনড় নিজের ঘাড় তাড়ামিতে।
মার খেলে খাবে, তাও ওই লোকের আনা কাপড় সে পরবে না। সে ঠায় বসে রইল নিজ জায়গায়। এদিকে মুগ্ধের ঘাড়ের রগ ফুলছে এবার, দাঁত হয়েছে কটমট, চোখ দুটোতে আগুন লেপ্টে নিয়ে সে কেমন ঝাঁঝালো কণ্ঠে বলল, ড্রেস চেঞ্জ করবি কিনা বল। করবো না, করবো না, করবো না। ব্যাস এটুকুই যেন ছিল যথেষ্ট বেপরোয়া পুরুষকে ধৈর্য হারাতে। মুগ্ধ তৎক্ষণাৎ কটমট করতে করতে হাতে থাকা হুইস্কির বোতলটা খুলে নিয়ে এসে একে একে সবগুলো ক্লোদিং রেখে হুইস্কি ছেটাতে লাগলো। মাহি আর দৃষ্টিতে দেখছে সব। লোকটার পরবর্তী পদক্ষেপ আজ করতে পারছে না মেয়েটা। কাপড়ের গায়ে ওসব কি ছিটাচ্ছে কে জানে। তবে মাহির টনক নড়ল যখন দেখলো মুগ্ধ তার হাতে রাখা হুইস্কির বোতলটা মেঝেতে ঝুড়ে ফেলেছে। উদ্ভ্রান্তের ন্যায় ওভারকোট হাতড়ে লাইটার বের করতেই চেঁচিয়ে উঠল মাহি। তক্ষুনি দু লাফে এগিয়ে আসে মুগ্ধর নিকট। হাত বাড়িয়ে মুগ্ধর হাতে ধরতে গেলেই আচমকা মাহির গলা চেপে ধরে মুগ্ধ। আর এক হাতে জ্বলন্ত লাইটারটা কাপড়ের রেকে ছুঁড়ে মারতেই কাপড়গুলো দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের লেলিহান শিখায় স্পষ্ট হলো মুগ্ধর রক্তাক্ত কঠিন মুখাবয়ব। মাহির নিঃশ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। একে দেখছে সে? লোকটার মুখে ওসব কি? মুগ্ধের অগ্নিদৃষ্টিতে চোখ পড়েছে তার। বুকটা এবার বেশ কাঁপছে। ওদিকে শক্তিশালী পুরুষের চোয়াল কাঁপছে রাগের চোটে। ঘাড়ের রগ ইতিমধ্যেই ফুলেছে। মাহির মুখ পানে তাকিয়ে থেকে সে আচমকা চড় বসালো মেয়েটার গালে। এক হাত তার এখনো চেপেছে মাহির কণ্ঠা। সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই যুবকের। সে রীতিমতো ভীষণ ক্ষেপেছে মেয়েটার উপর। মাহির নরম গালে আর একটা চড় বসিয়ে সে কেমন দাঁতে দাঁত চেপে হুঙ্কার তুলে বলে উঠল, ওসব সাদাসাদি and all those fucking bullshit are not in my nature. তোর কত বড় কলিজা! তুই আমার অবাধ্য হওয়ার চেষ্টা করিস, জানোয়ারের বাচ্চা! একদম ঘাড় বরাবর ঘুষি মেরে ঘাড় ফাটিয়ে ফেলবো। ঘাড়তারার ঘরের ঘাড়তারা। নেক্সট টাইম তোর গায়ে যদি ভুলক্রমেও ওসব মেয়েদের কাপড় দেখি, আই সোয়ার তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, চাশমিশ। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস ইন ইউর হেড। পর্ব সংখ্যা 7। কথায় কথায় গাল বরাবর চটাস চটাস করে থাপ্পড় বসানো বোধ হয় এ লোকের বদ অভ্যাস। তারপরও নিজের অমন দানবীয় হাতে গলা চেপে ধরাতে আছে। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের কঠিন মুখাবয়ব। রক্তের ছিটাফোঁটায় যা একেবারেই আবিষ্ট। মাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। গাল দুটোতে তার গা জ্বলুনি হচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছা করে মেয়েটার গাল দুটোতে মুঠো ভর্তি লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছে। আর কণ্ঠা, সে তো এক্ষুনি ফেটে যাবে যে। মুগ্ধ তো ছাড়ছেই না মেয়েটার কণ্ঠা। রাগী মানব দাঁতগুলো কেমন কিরমির করছে আর হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। ওদিকে মাহির অবস্থা যে বেগতিক সেদিকে থোড়াই তার খেয়াল আছে। মাহি এবার না পারতে কাশছে অনবরত। দুহাতে ব্যর্থ চেষ্টায় নিজের গলা থেকে মুগ্ধের হাত সরাতে পারছে না। তবে মুগ্ধের অমন শক্তপোক্ত হাতের জোরের সম্মুখে মেয়েটার সকল চেষ্টায় যেন নিছক মাত্র। মাহি ধরেই নিল আজ তার রক্ষে নেই। চোখ দুটো তার বুজে আসতে গেলে মুগ্ধ হঠাৎ মেয়েটার কণ্ঠা চেপে তাকে ছুঁড়ে ফেলল মেঝেতে। ঘটনার আকস্মিকতায় হক জাগানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই অসহায় মানবী ছিটকে পড়ল মেঝেতে। মুহূর্তেই মেয়েটার ঠোঁটের ফাঁক ফোকর থেকে বেরিয়ে এলো আত্মচিৎকার। সে তৎক্ষণাৎ নিজের কোমর চেপে হাঁপাতে লাগলো অনবরত। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। একদিকে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে, আর একদিকে কোমর আর পিঠের অসহ্য ব্যথা। মাহি কাতরাচ্ছে এহেন শারীরিক যন্ত্রণায়। অথচ মুগ্ধ নামক নির্জয় মানব চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে মেয়েটার এহেন কষ্ট। তার চোখে মুখে বিন্দু মাত্র উদ্বেগের ছাপ নেই, না আছে ব্যথা উপলব্ধি করার কষ্ট। সে উল্টো দাঁত খিঁচল মেয়েটার অমন কাটটানো দেখে। কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ ফেলে গটগটি এগিয়ে এসে দাঁড়ালো মাহির সম্মুখে। পরক্ষণেই এক হাঁটু মেঝেতে ঠেকিয়ে হালকা ঝুঁকে মেয়েটার মুখ পানে
কটমট দৃষ্টি নিক্ষেপ করে হিসিয়ে বলতে লাগলো, কষ্ট হচ্ছে? মাহি কাঁদছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ব্যথাগুলো সহ্য করছে কোনো রকমে। এরই মধ্যে মুগ্ধের অমন কথার পিছে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না মেয়েটা, তবে চেয়ে রইল ছলছল চোখে। মুগ্ধ বাঁকা হাসলো মেয়েটার এহেন ছলছল চাহনি দেখে। পরক্ষণেই ধীরে সুস্থে কোমরের পিছনে থেকে রিভলভারটা বের করে এনে তার লৌহ ইস্পাত নলখানা আলগোছে ছোঁয়ালো মাহির ফর্সা ললাটে। এহেন উদ্ভট কাণ্ডে কান্না ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল মাহি। লৌহ নলটা ধীরে ধীরে তার কপাল বেয়ে নেমে আসছে গাল বরাবর। মাহির নিঃশ্বাস জড়িয়ে যাচ্ছে ক্রমশ। আতঙ্কে বুঝিয়ে মাঝে মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে তার বুকে। ওদিকে মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে মাহির পানে। তার রিভলভারের নল এবার ঠেকেছে মাহির গোলাপি অধৈর্যের ওপর। তারা কেমন তীর তীর করে কাঁপছে। ঠোঁটের ওপর হালকা খাজে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি নজর এড়ায়নি মুগ্ধর। সে এক পলক সেদিকে তাকিয়ে থেকে ক্রূর হেসে বলল, কি যেন বলছিলি তখন, আর একবার বলতো। ঠোঁটের ওপর চেপে রেখেছে আস্ত একখানা বন্দুকের নল, আবার বলছে কি না কথা বলতে। মাহি নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখের পাতা অনড়। ওদিকে মুগ্ধ এবার সরাসরি তাকাতো মাহির চোখের দিকে। অতঃপর এক মুহূর্ত দুজনের চোখাচোখি হলো। ঠিক এর পর মুহূর্তে ঘটে গেল আর এক কাণ্ড। মুগ্ধ তৎক্ষণাৎ এগিয়ে এসে নিজের দুহাঁটু ভর দিল মাহির কোমরের দুপাশে। এক ভিন্ন কায়দায় মেয়েটাকে চোখের পলকে আটকে ফেললো নিজের একদম কাছে। তারপর মাহির সিল্কি চুলগুলো আর এক দফায় মুঠোয় চেপে মাথাটা খানিক উঁচুতে তুলে মেয়েটার কণ্ঠনালী বরাবর সজোরে চেপে ধরলো রিভলভারের লৌহ নল। এহেন ঘটনার আকস্মিকতায় হতবাক মাহি। প্রতিক্রিয়া জানানোর আগে কর্ণকুহরে শুনতে পেল মুগ্ধের হিংস্র গঞ্জল, আমি তোর সো-কল্ড বয়ফ্রেন্ড না, কিংবা প্রিয় মানুষ না, যার সাথে তুই যখন তখন তর্ক করবি, গলা উঁচিয়ে কথা বলবি। কান খুলে শুনে দেখ জানোয়ারের বাচ্চা, আই অ্যাম আ মনস্টার, দি আন্ডারওয়ার্ল্ড শ্যাডো মনস্টার। যার সাথে কণ্ঠ উঁচিয়ে কথা বলাতে দূর কি বাত, জাস্ট চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখালে সামনের মানুষটাকে ফেলে জবাই করি। সেই আমার সাথেই তোর মতো একটা ধেড় ব্যাটারি কিনা খেই খেই করে কথা বলতে আসে। কে বে তুই? তোলে একটা আছাড় মারলে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আসবে এমনিতে। গাল বরাবর 3-4টে কষিয়ে থাপ্পড় বসালে গালটাই আর খুঁজে পাওয়া যাবে না। সেই বান্দির মেয়ে কিনা আমার সাথে এভাবে কথা বলতে আসে। মরার খুব শখ জেগে থাকলে বল, এক্ষুনি তোকে মেরে দিই। তা না করে শুধু শুধু বাঘের সামনে আফ্রিকানদের মতো উলালা উলালা নাচতে আসিস কোন সাহসে? গলার কাছে প্রাণ ঝুলে আছে মাহির। আর একটু ভয় দেখালে বোধ হয় এক্ষুনি তা বেরিয়ে আসবে। ওদিকে মুগ্ধ মহাশয় মেয়েটার অমন ভয়ার্ত কাচুমাচু মুখ দেখে ভীষণ আনন্দিত। ছোটখাটো মেয়েটার সারা গা রীতিমতো কাঁপছে। ঠোঁটের কোণ আজও থাপ্পড়ের চোটে ফেটে গিয়েছে খানিকটা। চোখে মুখে ভয় স্পষ্ট। কপাল বেয়ে ঘাম ঝরছে অনবরত। মুগ্ধ দেখল কিয়ৎক্ষণ একইভাবে মেয়েটাকে ধরে রেখে আচমকা চোখ টিপলে কেমন। পরক্ষণেই ঠোঁট কামড়ে মিটমিটিয়ে হাসতে হাসতে মাহিকে ছেড়ে দিল আলগোছে। কোমরের পিঠে রিভলভারটা গুজতে গুজতে শ্লেষাক্ত কণ্ঠে বলে উঠল, ইঁদুরের সমান একখান মেয়ে, অথচ তেজ দেখলে ও মাই গড, নেক্সট টাইম লাগতে আসিস। গাল বরাবর চড়াতে চড়াতে একদম বাংলাদেশে ছুঁড়ে মেরে আসবো। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। 2 কদম পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে ফের শুধালো, রাতের জন্য তৈরি থাকবি, টুডে আই এম হাংরি। মেঝেতে হাঁটু মুড়ে বসে থাকা মাহি ফোপাচ্ছিল এই অব্দি। তবে যেই না মুগ্ধর শেষ কথাটা শুনল, অমনি মেয়েটা আতঙ্কেও কেঁপে উঠল ভয়ে। তক্ষুনি ভাঙা কণ্ঠে চেঁচিয়ে বলল, একদম না, প্লিজ আসবেন না। আমার কোমরটা ছিঁড়ে যাচ্ছে আজকে, ব্যথায় আমি নড়তে অব্দি পারছি না। প্লিজ একটু রহম করুন আমার উপর। চোখ শুরু করলো মুগ্ধ বিরক্তি ভরা কণ্ঠে। তক্ষুনি জবাব দিল, তোর কোমর ব্যথা হোক কিংবা শরীর, তাতে আমার কি? তুই আজ মরে গেলেও তো আমার হাত থেকে রেহাই পাবি না। আমার ক্ষুধা যেহেতু বেড়েছে, মেটাতে তো হবে, সো তৈরি থাক।
বলে আর এক মুহূর্ত দাঁড়ালে না সে। তক্ষুনি গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এদিকে নাহি বেচারি মেঝেতে উপুড় হয়ে পড়ে থেকে অনবরত কাঁদছে। এই কোন জাহান্নামে এসে পড়লো সে, কে জানে। চকচকে কালো গ্রানাইটের কাউন্টার টপ, বিন্দুমাত্র দাগ নেই তাতে। সিলিং এ ঝুলছে স্লিক মেটাল লাইট। মনস্টার প্যারাডাইসের কিচেনটা বড্ড চক্ষু শীতল জায়গা। রান্নাপ্রেমী না হলেও এই কিচেনে একবার পা রাখলে যে কারণে রাখতে ইচ্ছা করবেই। বিশাল এক কক্ষের সমান রান্নাঘর, যার ক্যাবিনেটগুলো গাঢ় কাঠের মসৃণ ফিনিশে তৈরি। রান্নাঘরে একদম মাঝখানে মার্বেলের তৈরি একটা বড় আইল্যান্ড টেবিল, যার উপরে সাজিয়ে গুছিয়ে রাখা ধারালো ঝকঝকে ছুরির সেট। কিচেনের এক কোণে আধুনিক সব যন্ত্রপাতি, যেমন স্টিল আর কালো ফিনিশের ওভেন, কফি মেশিন, ওয়াইন কুলার সাজিয়ে রাখা। পুরো কিচেন জুড়ে আপাতত কাজ করছেন 12 জন, 4 জন ভিন্ন ভিন্ন দেশের শেফ। তারা নিজেদের পছন্দসই আঙ্গিকে রাঁধছে, তাদের সহযোগিতায় নিয়োজিত বাকিরা। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এতগুলো মানুষ একসঙ্গে কাজ করলেও পুরো কিচেন জুড়ে কেমন অদ্ভুত নীরবতা বিদ্যমান। কারো মুখে কোনো রা নেই, যেন যে যার মতো কাজে ব্যস্ত। কিচেনের এক পাশে বড় ডাবল ডোরের দুটো ফ্রিজ, একটা ব্যবহারের যোগ্য হলেও আর একটা স্পর্শ করা নিষেধ। সেটা আদৌ কিসের জন্য তা অনেকেই জানে না। ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে এক পার্সিয়ান বয়, নাম ইলিয়াড। গায়ে সাদা একখানা কিচেন অ্যাপ্রন, মাথায় পাকশির টুপি। মধ্যবয়সী লোকটার চোখ মুখে এক ভিন্ন উৎকণ্ঠা, বারবার এদিক সেদিক উঁকি ঝুঁকি দিয়ে দেখছে কিছু। লোকটার বাঁ হাতের মুঠোয় লুকিয়ে রাখা একখানা ছোট্ট আকারের চাকু। তিনি বারবার এলোমেলো দৃষ্টি ফেলছেন এদিকে ওদিকে, যেন লুকিয়ে চুরিয়ে কিছু একটা করতে চাইছেন। এদিকে অনেকক্ষণ ধরে কাউন্টার টুলে বসে থেকে ইলিয়াডের এহেন এলোমেলো ভাবভঙ্গি পরখ করছে লিয়ান, তবে আন্দাজ করতে পারছে না কিছুই। সে খানিকক্ষণ দোনামোনা করে অবশেষে এগিয়ে আসে ইলিয়াডের কাছে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কি লুকাচ্ছ তুমি? হকচকায় ইলিয়াড। তক্ষুনি নিজের বাঁ হাতটা লুকিয়ে নেয় অ্যাপ্রনের ভেতর। এদিকে তার অমন হকচকানো দেখে ভ্রু গোটায় লিয়ান। সন্দিগ্ধ দৃষ্টি বজায় রেখে আবারও জিজ্ঞেস করে, হাতে কি লুকালে? দেখি, দেখাও তো হাতটা। বলেই লিয়ান উদ্যত হলো ইলিয়াডের হাত দেখতে। তবে ইলিয়াড লিয়ানের এহেন কাণ্ডে চটে গিয়ে তৎক্ষণাৎ এক হাতে লিয়ানের বুক বরাবর সজোরে ধাক্কা দিয়ে বসে। আচমকা চেঁচিয়ে উঠে বলে, দূরে সরো, তুমি কে আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? এহেন কাণ্ডে হতভম্ব লিয়ান। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাদের এহেন চেঁচামেচি দেখে বাকিরা একবার ঘুরে তাকালেও পরক্ষণে যে যার মতো ফের মত্ত হয়েছে নিজের কাজে। হয়তো এখানকার নিয়ম এমনটাই। ওদিকে এরিয়ার ততক্ষণে প্রস্থান ঘটিয়েছে রান্নাঘর থেকে। কে জানে লোকটার মাথায় আবার কি জেঁকে বসলো। পরে না আবার বাড়াবাড়ি করতে গিয়ে নিজের প্রাণটুকুই খুইয়ে বসে বেচারা। কালো মার্বেলের ঠান্ডা মেঝে, যেখানে হালকা সোনালি রেখার দীর্ঘ লাইন আঁকা। দেয়াল জুড়ে গভীর ধূসর পাথর, মাঝে মাঝে বসেছে ইনবিল্ট লাইটিং। আধুনিক সাজসজ্জায় মণ্ডিত বিশাল বাথরুম, যার এক পাশে বড় ফ্রি স্ট্যান্ডিং টাব, তাও আবার কালো পাথরের তৈরি। টাবের ওপর দিক থেকে ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে পানি। টাবের পাশে কাউন্টারে সাজিয়ে রাখা বিভিন্ন ক্রিস্টালের বোতল, যেথায় দামি দামি সুগন্ধি বাথ অয়েল উপস্থিত। পুরোটা শাওয়ার এরিয়া কাচে ঘেরা, যেথায় স্টিল আর কালো ম্যাট ফিনিশের ফিটিংস। বাথটাবের গায়ে দুহাত ছড়িয়ে মাথা এলিয়ে বসে আছে মুগ্ধ, চোখ দুটো তার বুজে রাখা। বলিষ্ঠ পুরুষের দেহটা কেমন টান টান হয়ে আছে। বাম হাতের মাসেলে স্পষ্ট এঁকে রাখা পাইথনের ট্যাটু, ঘাড়ের এক পাশে সাইড করে এঁকে রাখা মনস্টার। বাথটাবের গায়ে জড়িয়ে আছে মুগ্ধ তার শক্তপোক্ত হাত। ডান হাতের উপরাংশের নাকেল এরিয়ায় এঁকে রাখা কি সব ভয়ানক ট্যাটু। তার বুক অব্দি ডুবে আছে বাথটাবের ঠান্ডা পানিতে। মাথায় চলছে নানান কুটকাচালি। সে এবার কি মনে করে চোখ দুটো একটুখানি বুঝলো।
মস্তিষ্ক খানিকটা শীতল হতেই তার বন্ধ চোখের পাতায় আচমকা ভেসে উঠল মাহির কান্নারত লাল হয়ে যাওয়া আদরে মুখটা। মেয়েটা তার দিকেই তাকিয়ে থেকে কাঁদছে। এহেন দৃশ্য দেখা মাত্রই তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে দাঁত খিঁচল গম্ভীর পুরুষ। অসম্ভব রাগ নিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, হোয়াট দ্য ফাক! ওকে দেখছি কেন আবার? নিজেকেই করা এহেন প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর পায়নি মুগ্ধ। কেবল পেয়েছে এক রাশ মাথা ভর্তি রাগ। সে আর বসলই না বাথরুমে। তড়িঘড়ি করে কোমরে তোয়ালে পেঁচিয়ে নেমে এলো সেখান থেকে। গটগটিয়ে কয়েক কদম এগিয়ে এসে চুপচাপ দাঁড়ালো শাওয়ার স্ট্যান্ডের নিচে। হাত বাড়িয়ে স্ট্যান্ডের সুইচ চাপতেই ওপর থেকে ঝপঝপিয়ে নেমে এলো পানির বাবল। মুহূর্তে সুদর্শন যুবকের সারা গা ফের ভিজে গেল পানির অনিয়ন্ত্রিত স্পর্শে। মুগ্ধ ভিজতে ভিজতেই খানিক এগিয়ে এসে শাওয়ার কাউন্টার থেকে পছন্দসই টম ফুড নেরোলি পার্থফিনো বাথ অয়েলটা হাতে নিয়ে সারা গায়ে মাখতে লাগলো। মাখতে মাখতে তার দৃষ্টি আচমকা গিয়ে ঠেকল সম্মুখের আয়নার পানে। পুরো দেয়াল জুড়ে আছে আয়নাটা। মুগ্ধর কেন যেন মনে হলো আয়নাটা হঠাৎ করেই কাউকে দেখা যাচ্ছে। কেউ একজন দু হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে কান্নার জেরে। মুগ্ধ চোখ সরু করলো এবার। ধীরে ধীরে তার অক্ষিপটের সামনে স্পষ্ট হলো ক্রন্দনরত মাহির মুখ। এবারও মেয়েটা কাঁদছে। কোন দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখাত সৌন্দর্যমণ্ডিত অধৈর্যরা কাঁপছে তার। ফুলে উঠেছে সামান্য। তার চোখ দুটোতে সে কি ব্যথা! মুগ্ধ স্থির হয়ে গেল এক মুহূর্তের জন্য। ভুলে গেল তার অবস্থান। বেভুলোর মতো একটুখানি এগোতেই হঠাৎ তার মস্তিষ্কে বেজে উঠল কেমন। চিৎকার দিয়ে ধিক্কার জানালো তাকে, তার হঠাৎ এরূপ পরিবর্তনের জন্য। মুগ্ধ তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরায়। তার পরবর্তীতে মুখাবয়বে ফের পরিবর্তন নামলো যেন। শিথিল হয়ে যাওয়া ভ্রুদয়ের মাঝে আর এক দফায় ভাঁজ পড়ল বিরক্তির। লম্বাটে চোয়ালখানা তার পর মুহূর্তে শক্ত হলো। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। সে কটমট দৃষ্টিতে ফের তাকায় আয়নার পানে। সেথায় এখনো মাহির মুখ স্পষ্ট। মুগ্ধ এবার আর নিজের উপরে পড়া রাগগুলোকে ধরে রাখতে পারল না বোধহয়। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শক্ত হাতে সজোরে ঘষে বসালো আয়নার মাঝে। মুহূর্তেই স্বচ্ছ কাচের আয়নাটা কেমন চৌচির হয়ে গেল ফেটে। পুরো শাওয়ার রুমে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরো। সেই সাথে রাগী মানবের মুষ্টিবদ্ধ হাতখানা কেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। চামড়া ফেটে লহু গড়াচ্ছে অনিমেষ। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মুগ্ধর। সে কেমন কটমট করতে করতে হিংস্র গর্জন তুলল। She is just the daughter of that bloody bastard. Nothing else to me. Nothing means nothing. আসবো? কক্ষের দুয়ারে দাঁড়িয়ে অনুমতি চাইছে মেডেন ইরা। তা দেখে অবাক হলো মাহি। মেঝেতে বসে থেকে হতবাক কণ্ঠে আওড়ায়, হঠাৎ করে অনুমতি চাইছো কেন মেডেন? আমায় এতটাও মান দিতে হবে না। এসো। হালকা হেসে ঘরে ঢুকলেন মেডেন। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিলেন পুরো ঘরের পরিস্থিতি। সময় মতো আগুন নিভিয়েছে মেয়েটা। না হলে হয়তো এতক্ষণে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যেত। সঙ্গে ফ্রাই হতো মেয়েটাও। মেডেন একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ালেন মায়ের সামনে। এক হাত আলগোছে বাড়িয়ে দিয়ে তাড়া দেখিয়ে বললেন, উঠে পড়ো ডিয়ার, নিচে যেতে হবে। হতবুদ্ধির ন্যায় মাথা উঠায় মাহি। কাঁদতে কাঁদতে তার চোখ শুকিয়ে গিয়েছে। মুখটা লাল টুকটুকে। এলোমেলো চুলে মেয়েটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। সে খানিকটা সময় নিয়ে জানতে চাইল, নিচে কেন? মেডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না। নিজ উদ্যোগে একটুখানি ঝুঁকে এসে চেপে ধরলেন মাহির দুবাহু। মেয়েটাকে ধীরে ধীরে বসা ছেড়ে দাঁড় করাতেই কোমরের ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়ে মেঝেতে। এদিকে তার অমন বেগতিক অবস্থা দেখে উদ্বিগ্ন মেডেন তক্ষুনি অস্থির গলায় বললেন, কি হয়েছে তোমার? এভাবে এভাবে পড়ে গেলে কেন? কোমর চেপে কোকিয়ে যাচ্ছে মাহি। আর্তনাদ করে বলছে, কোমরটা ছিঁড়ে যাচ্ছে মেডেন। বোধহয় আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না।
আশ্চর্য বনে গেলেন মেয়েদের। মেয়েটা আবার হুট করে এসব বলছে কেন? তিনি তৎক্ষণাৎ ঝুঁকে এলেন মাহির নিকট। মেয়েটার এলোমেলো চুলগুলোয় হাত বুলিয়ে জানতে চাইলেন, কিভাবে হলো এসব? কে করলো তোমার এই অবস্থা? এ পর্যায়ে ফপিয়ে ওঠে মাহি। নাক টানতে টানতে বলে, আর কে? আমার চিরশত্রু। মেডেন বুঝে গেলেন মাহির কথার ভাবার্থ। তিনি কেমন ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফসোসের সুরে বললেন, এ তো কিছুই না মনস্টারের আসল রূপের সামনে। অবুঝ মাহি বুঝল না এখানে কথার গভীরতা। সে খানিক নাক টেনে আওড়ালো, এর চেয়ে ভয়ানক আর কি বা হতে পারে মেডেন? হতে পারে বই কি, অনেক কিছুই হতে পারে। তুমি হয়তো এখনো মনস্টারের হিংস্রতার নাগালে পড়নি, তবে যেদিন পড়বে সেদিনই বুঝে যাবে আমার কথা। মাহির কৌতূহলী মন না চাইতেও কেন যেন আগ্রহ দেখালো মনস্টারের হিংস্রতা সম্বন্ধে জানতে। সে আর কি কি করবে আমার সাথে? আরো মারবে আমায়? মাহির এমন অনাকাঙ্ক্ষিত আগ্রহ দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন মেডেন। ধীরে সুস্থে পা দুটো বিছিয়ে বসলেন মেঝেতে। ঘাড় বাঁকিয়ে একবার সতর্ক দৃষ্টি ঘুরালেন দরজার দিকে। তবে কাউকেই তেমন দেখতে না পেয়ে তিনি ফিসফিস করে জানতে চাইলেন, সেদিন তোমার সাথে কি কি করেছিল মনস্টার? সেদিনের ভয়াল রাতের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে মাহির। ক্ষণে ক্ষণে ঢোক গিলে বোকা মেয়েটা বলে দেয় সম্পূর্ণ ঘটনা। তা শুনে মেডেন কেমন হতভম্ব বনে গেলেন। আশ্চর্যান্বিত কণ্ঠে হুট করেই শোধালেন, সে তোমায় ভোগ করেনি? মাথা নুইয়ে ফেলে মাহি। হালকা নাক টেনে দুধারে মাথা নাড়ায় নিঃশব্দে। মেডেন তখন চেঁচিয়ে ওঠেন সামান্য। তক্ষুনি মেয়েটার কথাকে এক প্রকার দৌড়ছাই করে বলে ওঠেন, ইম্পসিবল। যে লোকের রোজ নতুন নতুন মেয়েদেরকে বিছানায় নেবার অভ্যাস, সেই লোক তোমার সাথে রাত কাটিয়েও তোমায় ভোগ করেনি? এটাও আমাকে বিশ্বাস করতে হবে এখন? মাহি হতবাক। আকাশ থেকে পড়লে জনাই মাত্র। মেডেনের কথা শেষ না হতেই সে কেমন হতবুদ্ধির ন্যায় বলে বসল, রোজ রোজ নতুন মেয়ে বলতে? মেডেন এবার সতর্ক হলেন। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ফের তাকালেন দরজার দিকে। পরক্ষণে নড়ে চড়ে বসে চাপা স্বরে মাহিকে বলতে লাগলেন, দি মনস্টার অধীর রায়, যার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই, যাকে আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড রাশিয়ান মাফিয়া বলা হয়, সে কিন্তু একজন ওমেনাইজার। এক কথায় নারী দেহ লোভী। রোজ নতুন নতুন মেয়েদের ধরে আনা হয় তার জন্য। এবারের পেছনেই যে মাউন্টেনটা আছে তার চূড়ায় রয়েছে মনস্টারের পেন্ট হাউস। মূলত সেখানেই তার মূল আস্তানা। আন্ডারওয়ার্ল্ডের সকল কাজ, নিজের পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ, সবটা সে সেখানেই করে। বলতে গেলে এমন কোনো খারাপ কাজ নেই যেটা মনস্টার করে না। কথা হারিয়ে গেল মাহির। মস্তিষ্ক কেমন যেন ফাঁকা লাগছে। সে টের পেয়েছে মুগ্ধ নামক পুরুষটা খারাপ, কিন্তু সে যে এতটা খারাপ তা হয়তো স্বপ্নেও আন্দাজ করতে পারেনি সে। মাহি চুপ করে রইল কিয়ৎক্ষণ। আধো আধো স্বরে আওড়ালো, মেয়েগুলোকে ভোগ করার পর কোথায় রাখে সে? তাদেরও কি আমার মতো এভাবে আটকে রাখে? তাচ্ছিল্য ভরা হাসি দিল মেডেন। আহত স্বরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলেন, সবাই কি আর তোমার মতো ভাগ্যবতী মেয়ে? তাদেরকে স্বয়ং মনস্টার নামক অভিশাপ গ্রাস করেছে। তাদের মধ্যে কাউকে হয়তো ভোগ করে সঙ্গে সঙ্গে অভুক্ত প্রাণার খাবার বানিয়েছে, অথবা পাচার করেছে বিভিন্ন ক্যাসিনোতে। আবার কেউ কেউ তো দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, নিজে হাতে প্রাণ দিয়েছে অকালে। বলেই বেশ বড় সড়ো এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মেডেন। পরক্ষণে তাকালেন হতবাক মাহির পানে। ঠোঁটের কোণে আহত হাসির রেশ টেনে তিনি আলতো করে গালে হাত ছোঁয়ালেন মাহির। হঠাৎ করে মোটা হয়ে যাওয়া কণ্ঠে আওড়ালেন, আমারও না তোমার মতো একটা মিষ্টি দেখতে মেয়ে ছিল, একদম তোমার মতো। নাম ছিল মারিয়া। এতক্ষণে সম্বিত ফিরল মাহির। মেয়েটা কেমন সন্দিগ্ধ দৃষ্টি তাক করলো মেডেনের মুখের দিকে। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, এখন কোথায় আছে সে? থমকালেন মেডেন। এক মুহূর্ত চুপ থাকতেই মাহি খেয়াল করলো মধ্যবয়সী মানুষটার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বদনখানি মৃদুমন্দ কাঁপছে। তার কাঁপতে থাকা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুলো,
ক্রাডার পেটে। পর্ব ৮। আশ্চর্য মাহি। মনে জেগেছে অবাধ প্রশ্ন। ছলছল চোখে তাকিয়ে থাকা মেডেনের পানে এক পলক নিস্তব্ধ দৃষ্টি ফেলে পরক্ষণেই জানতে চাইল, মানে তাকেও কি মেরে ফেলেছে রাক্ষসটা? হুট করে চেহারায় পরিবর্তন নামলো মেডেনের। তাকে অস্থির দেখাচ্ছে বেশ। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে নিজেকে সামলানোর ব্যাপক প্রয়াসে মত্ত মধ্যবয়সী। মাহি দেখল মধ্যবয়সী চিকচিক করতে থাকা লুকোনো চোখ জোড়া। কিয়ৎক্ষণ নীরব হয়ে বসে রইল উত্তরের অপেক্ষায়। তবে মেডেন জবাব দেয়নি মেয়েটার উত্থাপিত কৌতূহলের। উল্টো প্রসঙ্গ এড়াতে খানিক গলা খাকারি দিয়ে বলে উঠলেন, ওসব বাদ দাও, চলো তাড়াতাড়ি ওঠো, তোমাকে এখন তৈরি হতে হবে। এতক্ষণের অত সওয়াল জবাবে এক মুহূর্তের জন্য ঘটনা প্রবাহ ভুলেই বসেছিল মাহি। তবে এরই মধ্যে মেডেনের এহেন কথার সম্বিত ফিরল তার। তক্ষুনি ভয়ার্থ ঢোকিলে আমতা আমতা সুরে বলে উঠল, আমি আমি পারবো না মেডেন। মেডেন আর শুনলই না মেয়েটার অনুনয়। তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরল মাহির বাহু। ধীরে ধীরে নিজের গায়ে ভর দিয়ে দাঁড় করালেন মেয়েটাকে। কপট গভীর কণ্ঠে বললেন, চলো। মাহি দাঁড়িয়েছে কোনো রকমে, এক হাতে কোমর চেপে ধরে। ব্যথায় মুখ কুঁচকে রেখেছে সপ্তদর্শী। মেডেনের কথা শেষ না হতেই হড়বড়িয়ে জিজ্ঞেস করল, কোথায়? মেডেন গাম্ভীর্যে ছাপ ফোটালেন মুখমণ্ডলে। মেয়েটাকে দুহাতে চেপে ধরলেন আরো। টানতে টানতে নিয়ে গেলেন কক্ষের বাইরে। মাহি হতবাক। চাপা স্বরে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে মেডেনকে, অথচ মেডেনকে দেখো, মুখে বুঝি উনি কুলু পেটেছেন হঠাৎ। কিয়ৎক্ষণ বাদেই মেডেন মাহিকে ধরে ধরে নিয়ে এলো অন্য একটি কামরার সম্মুখে। মাহি হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এ কি, আগের কক্ষের মতো হুবহু একই রকম দেখতে দরজাটা। এখানেও দুজন গার্ড মাথা নত করে দাঁড়িয়ে আছে, তাদের হাতে থাকা রাইফেলগুলো অন্যদিকে মুখ করে রাখা। মাহি হতবিহ্বলের ন্যায় তক্ষুনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মেডেনের পানে। মেডেন বুঝি মেয়েটার এহেন চাহনির কারণটা বুঝে গেলেন। তিনি কেমন স্মিত হেসে আলতো করে বললেন, ভিতরে চলো, আজকে থেকে এটা তোমার নতুন কক্ষ। আগেরটা তো মনস্টার পুড়িয়ে ফেলেছে। শেষ কথাটুকু বড্ড হতাশ কণ্ঠে বললেন মেডেন। এদিকে তার এহেন কথায় বাক হারা মাহি। ক্ষণে ক্ষণে ঢোক গিলল সামান্য। মেডেন আর কথা না বাড়িয়ে পা বাড়ালেন ঘরের ভেতর। মাহিও ঢুকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরই মধ্যে মেডেন হঠাৎ গম্ভীর মুখে বলে ওঠেন, যাও ড্রেস চেঞ্জ করে ফেলো। মাহি মন খারাপ করে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। এক হাতে কোমর চেপে রেখে উদাস কণ্ঠে বলল, কিভাবে ড্রেস চেঞ্জ করব? আমার কাছে কি কাপড় আছে? তাও যা এনেছিল রাক্ষসটা, সব তো রাগের বশে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলল। এরূপ কথায় মেডেন আচমকা ফিক করে হেসে দিলেন মনে হচ্ছে। মাহি আলগোছে ঘাড় বাড়কিয়ে দেখল তা। হৃদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে আওড়ালো, হাসছেন কেন? মেডেন এখনো নিঃশব্দে হাসছেন। তার অমন নীরব হাসির কারণ জানা নেই মাহির। মাহি কেবল গাল ফুলালো, কোমরটা এক হাতে চেপে রেখে একটু একটু করে পা বাড়ালো সম্মুখে। পিছন থেকে মেডেন তখন খপ করে চেপে ধরে মাহির ডান হাতে কবজি। মাহি পা জোড়া থামল, তবে সে তাকালো না পিছনে। এক প্রকার মিছে অভিমান নিয়ে দাঁড়িয়ে রইল ঠায়। মেডেন ইরা এক কদম এগিয়ে এসে দাঁড়ালেন মাহির নিকটে। এক হাতে আলতো করে মাহির কাঁধ জড়িয়ে তাকে নিয়ে গেলেন কক্ষের ডান পাশে। মাহি এ পর্যায়ে নীরব। মেডেনের সাথে তাল মিলিয়েছে পায়ের। বিশালাকার কক্ষের ডান পাশে মোটা একখানা আয়না। আয়নার এক পাশে গোলাকার ভারী কারুকার্যের সহিত হ্যান্ডেল জাতীয় কিছু। মেডেন এগিয়ে এসে চুপচাপ হ্যান্ডেলের উপর হাত রেখে একটুখানি ধাক্কা দিলেন ভিতরের দিকে। মুহূর্তেই উন্মুক্ত হলো অন্ধকারে নিমজ্জিত একখানা গোপন কামরা। মাহি হা হয়ে গেল যেন। মেডেন তার হাত ধরে ভিতরে ঢুকতে চাইলেই তক্ষুনি হাত ছাড়িয়ে নেয় মাহি। ভয়ার্থ ঢোক গিলে বলে, আমি যাব না ভেতরে, কি আছে এখানে? মেডেন স্মিত হাসলেন। মাহিকে বাইরে দাঁড় করিয়ে রেখে নিজে ঢুকলেন ভিতর। কিছুটা এগিয়ে গিয়ে বোর্ডের সুইচ টিপতে আলোকিত হলো চারপাশ।
উন্মোচিত হলো সাদা এবং সোনালী আলোয় চিকচিক করতে থাকা সম্পূর্ণ কাচের তৈরি ক্লোজেট রুম। মাহি বুঝি এবার জ্ঞান হারাবে এরূপ সৌন্দর্যে। সম্পূর্ণ ভয়ডর ভুলিয়ে মেয়েটা নিজে থেকেই দেয়াল ধরে ধরে এতগুলো ক্লোজেট রুম দেখতে লাগলো। চারপাশে কাচের তৈরি দেয়াল, প্রতিটি দেয়ালের ওপাশে নানা রকম কালেকশনের মেয়েলি ড্রেস, বাইরে থেকে স্পষ্ট চক্ষুগোচর সব। মাহি হতবাক চোখে এদিক ওদিক তাকাচ্ছে, ইচ্ছা করছে আর একটু এগিয়ে গিয়ে পুরো রুমটা দেখতে, তবে কোমর আজ তার সায় দিচ্ছে না, দেখতে দিচ্ছে না সম্পূর্ণ কাচের তৈরি এহেন সৌন্দর্যমণ্ডিত ক্লজেটের বাদবাকি রূপ। মাহি যখন হতবাক হয়ে এদিক ওদিক দেখতে ব্যস্ত, ঠিক তখনই মেডেন কেমন ঠান্ডা স্বরে বলে ওঠেন, এখানে যা যা দেখছো সব তোমার, ভিতরে আরো আছে। পায়ের জুতো হতে শুরু করে চুলের সামান্য ক্লক ক্লিপ অব্দি সব আছে। বলতে পারো গোটা শপিং মলটাই তুলে আনা হয়েছে তোমার জন্য। আর তুমি কিনা ওই অল্প কিছু কাপড় পোড়াতে দেখে ধরে নিলে ওটুকুই শেষ। হতবাক মাহি মুখ নাড়িয়ে কথা বলতে পারল না আর, শুধু চেয়ে রইল হতবম্বের ন্যায়। এদিকে মেডেন তখন ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে ফের বললেন, যাও এবার পছন্দসই কাপড় পরে তৈরি হয়ে নাও রাতের জন্য। মনস্টার আজ খুব ক্ষুধার্ত, সঙ্গে তার প্রাডাও। যথাসম্ভব নিজেকে প্রস্তুত করো ডিয়ার। তক্ষুনি আতঙ্কে হড়বড়িয়ে ওঠে মাহি। মেডেন তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ভয়ার্ত মাহি তৎক্ষণাৎ পিছন থেকে তার কবজি টেনে ধরে। মেডেন থমকালেন, ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাতে খেয়াল করলেন মাহির কাঁদো কাঁদো অসহায় মুখখানা। মেডেনের বড্ড মায়া হলো এ পর্যায়ে। তিনি আলগোছে নিজের হাত থেকে মাহির হাতটা ছাড়িয়ে নিতে গিয়ে বলতে লাগলেন, এত মায়া বাড়াবে না মেয়ে, তা না হলে তোমার অনুপস্থিতিতে আজ আমায় ভেঙে পড়তে হবে। মাহি অসহায় ফুপিয়ে ফুপিয়ে বড্ড অসহায় কণ্ঠে বলতে লাগলো, দয়া করে ওনাকে আজ আটকান, আমার কোমরটা ব্যথায় ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আপনার গায়ে ভর দিয়ে দাঁড়াতে হচ্ছে আমার। আপনি প্লিজ ওনাকে বলুন আজ যেন সে অন্য কারো কাছে যায়। আপনি তো বললেন তার জন্য নাকি রোজ কেউ না কেউ আনা হয়, সে না হয় আজ রাতটা তাদের সঙ্গেই কাটাক। বিশ্বাস করুন, সারা রাত ভোর ওনার পশুত্বের সামনে চিৎকার করার মতো এক চিলতের শক্তিও আমার মধ্যে অবশিষ্ট নেই। মেডেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বোধহয়। মাহির কাঁধে আলতো করে হাত রেখে নিচু স্বরে বললেন, কোন রাতে কার কাছে যাবে সেটা মনস্টারের ইচ্ছে, সেখানে আমি তাকে আটকানোর কি? সামান্য একটা মেডেন হয়ে তার সামনে মুখ খুলে থোড়াই জবাই হব আমি? কণ্ঠ রোধ হলো মাহির, বুকটা ভরে গেল ব্যথায়। চোখ দুটো ছলছল করে তাকিয়ে রইল এক পলক। এর মধ্যে ক্লজেটের দরজার কাছে হন্তদন্ত পায়ে ছুটে এলো মিলা। মেয়েটা কেমন হাঁপাতে হাঁপাতে জানালো, মেডেন, অতি দ্রুত মেয়েটাকে নিয়ে নিচে নামুন। হতভম্ব মেডেন তক্ষুনি ঘাড় ঘোরালেন পিছনে, অবাক কণ্ঠে আওড়ালেন, নিচে কোথায়? ডাইনিং রুমে। এরূপ উত্তরে ভ্রু গোটালেন মেডেন। হঠাৎ মেয়েটাকে নিয়ে ডাইনিং রুমে তিনি কেন যাবেন, যেখানে মনস্টার আজ নিজে আসবে তার কাছে? মেডেন ইরা তৎক্ষণাৎ 2 কদম এগিয়ে এসে সন্দিহান গলায় প্রশ্ন ছুড়লেন, কে বলেছে ওকে নিয়ে নামতে? মিলা ঢোক গিলল সামান্য, লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে জবাবে বলল, মনস্টারের আদেশ। কথাটা বলেই থামল মিলা। এক পলক জড়সড় মাহির দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণেই দৃষ্টি সরিয়ে আনলো মেডেনের উপর। আরেক দফা ভয়ে ভয়ে জানালো, লিভিং রুমের বেসমেন্টের মূল দরজা খুলে দেওয়া হয়েছে মেডেন। মাংসাশী হাঙরগুলো মানুষের গন্ধ পেয়ে রীতিমতো লাফাচ্ছে। জানি না আজ আবার কাকে ওদের খাবার বানানো হবে। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ভয়ে আত্মা উড়ে যাবার জোগাড় হলো মেডেনের। তিনি সঙ্গে সঙ্গে ভয়ার্ত চাহনিতে পিছনে ঘুরলেন। তার অমন চাহনিতে ভড়কালো মাহি। ভরকে যাওয়া কণ্ঠে রয়ে সয়ে জিজ্ঞেস করল, এর মানে কি আজ আমি? বাকিটা বলতে সাহসে কুলাচ্ছে না মেয়েটার। নিঃশ্বাস হচ্ছে ক্রমাগত ভারী। ক্ষুদ্র বদনখানি তার কাঁপছে, পা দুটো টলমলে। বেশিক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারেনি সপ্তদশী। টলতে টলতে মেঝেতে পড়ে যেতেই মেডেন ছুটে এসে তাকে চাপটে ধরে। মাহিও নিজেকে তার বুকের মাঝে এক টুকরো শিমুল তুলোর ন্যায় গুটিয়ে নেয়। জড়িয়ে আসা কণ্ঠে বলে,
আমিও তবে আজ মরতে যাচ্ছি। গায়ে জড়ানো সাদা একখানা সিল্কের লং গাউন, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে এদিক ওদিক উড়ছে। মুখমণ্ডলে নেই কোনো প্রসাধনীর ছাপ, আছে কেবল একরাশ ভয়, আতঙ্ক। কাপড় পাল্টানোর ফর্মালিটি মেনে কোনো রকম নতুন কাপড় গায়ে জড়িয়েছে মাহি। এক হাতে কোমর চেপে আরেক হাতে মেডেনের গায়ে ভর দিয়ে বেরুচ্ছে এলিভেটর থেকে। এত বড় 5 তলা প্যালেস, 3 তলা থেকে নিচে নামতেও বাড়িতে রয়েছে ব্যক্তিগত এলিভেটর। কোমরে ভীষণ চোট থাকায় এলিভেটর দিয়ে নেমেছে মাহি। পা গুনে গুনে কোনো মতে হাঁটছে মেডেনের সাথে। গোলাকার লিভিং রুম পেরিয়ে ডাইনিং জোনে যেতে হয় বইকি। মাহি থরথর করে কাঁপছে আর হাঁটছে। ভুলেও চোখ তুলে নিচতলার লিভিং রুমে তাকাচ্ছে না মেয়েটা। ওসব ভয়ানক দৃশ্য কি চোখে দেখা যায়? মেডেন হাঁটার মাঝেই এক পলক ঘাড় বাঁকিয়ে নিচে তাকালেন। কয়েকটা সিঁড়ি নামলে লিভিং রুমের গ্রাউন্ড ফ্লোর। সুইমিং পুলের একাংশ আজ খুলে রাখা। হিংস্র মাছগুলো লাফাচ্ছে বেশ, বেরোতে যাচ্ছে, তবে পারছে না সুইমিং পুলের ওপরে থাকা এসএস এর ঝালরযুক্ত দেয়ালের জন্য। মাছগুলোর অতিরিক্ত লাফানিতে পানিতে ভেসে যাচ্ছে পুরো লিভিং গ্রাউন্ড। মেডেন তৎক্ষণাৎ নজর সরালেন অন্যত্র। মাহিকে নিয়ে অবশেষে চলে গেলেন ডাইনিং স্পেসের দিকে। 40টি আসনের রাজকীয় ডাইনিং টেবিল, ভারী কারুকার্যে শোভিত প্রতিটি চেয়ার। পুরো টেবিল জুড়ে নামি দামি ক্রোকারিজ। সিলিংয়ে ঝুলছে বিশাল একখানা ক্রিস্টালের ঝাড়বাতি। হলদেটে আলোয় চারপাশ সেজেছে এক নৈসর্গিক সৌন্দর্যে। মাহি এবার আর অবাক হয়নি। ক্লোজেটের একটুখানি ঝলক পেয়ে মেয়েটা বুঝে গিয়েছে রাক্ষসের টেস্ট কেমন হতে পারে। মেডেন মাহিকে ধরে ধরে বসাতে চাইলেন হেড অব দ্য টেবিলের একদম পাশের চেয়ারটায়, কিন্তু মাহি বাদ সাধল তাতে। চোখ মুখ কুঁচকে শক্ত গলায় বলল, আমি ওনার পাশে বসবো না। মেডেন ফোঁস করে নিঃশ্বাস ফেললেন আলগোছে। মেয়েটার কথার দাম দিয়ে তাকে নিয়ে বসালো দুটো চেয়ারের পরের আসনে। মাহিও চুপচাপ মাথা ঝুঁকিয়ে বসলো। ডাইনিং এর চারদিকটা কেমন ম ম করছে খাবারের সুঘ্রাণে। এতে বুঝি পেট মুচড়ে উঠল মাহির। খাবারের সুঘ্রাণে তার খিদে বেড়ে গেল। তবুও নিজের এহেন উপচে পড়া ক্ষুধাকে কোনো রকমে দমিয়ে রাখলো মেয়েটা। বসে রইল নিজের সর্বনাশের অপেক্ষায়। গা উদম, কোমরের বেশ নিচে ঝুলছে ঢিলেঢালা ট্রাউজারের রাবার। ফর্সা লোমহীন বুকখানা কেমন হা করে উন্মুক্ত হয়ে আছে। ফুলে ফেঁপে থাকা দুহাতের মাসেলস হালকা নড়াতেই কেমন টান টান হয়ে যাচ্ছে। ঘাড় সমান উল্ফ কাট দেওয়া বাদামি চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে। কপাল অব্দি ছেয়ে আছে ভিজে চুলে। ঘাড় থেকে চুলের পানি চুইয়ে পড়ছে বদনে। সেদিকে বিন্দু মাত্র উদ্বেগ নেই যুবকের। সে দাম্ভিক কদমে এগিয়ে আসছে ডাইনিং স্পেসে। তার কদমের প্রতিটা শব্দ কানে পৌঁছাতেই মাথা নুইয়ে ফেলল কর্মরত সবাই। মেডেন তক্ষুনি চলে গেলেন ডাইনিং ছেড়ে। মাহি মুখ কুঁচকে তাকিয়ে আছে অন্যত্র। মেয়েটার তেমন হেলদোল নেই। অমন চরিত্রহীন লম্পটকে দেখতে বিন্দু মাত্র উদ্বেগ নেই তার মধ্যে। কিয়ৎক্ষণ বাদেই সে টের পেল চেয়ার টানার কর্কশ শব্দ। বুঝলো লোকটা এসে বসেছে হেড অব দ্য ওনার চেয়ারে। মাহি তখনও ঘাড় বাঁকিয়ে রইল অন্যত্র। এদিকে নিজ আসনে বেশ দাম্ভিকতার সাথে বসেছে মুগ্ধ। গম্ভীর মুখবায়ক, দৃঢ় চোয়াল, লিপ এবং আইব্রোতে এখনো ঝুলছে প্লাটিনাম রিং। মুগ্ধ হাত বাড়িয়ে টেবিলের ওপর পড়ে থাকা ঘণ্টিটায় মৃদুভাবে হাত রাখতেই ঢং ঢং শব্দ বাজল কোথাও। তক্ষুনি সে শব্দ শুনে একে একে ছুটে এলো 12 জন সার্ভেন্ট। একজন মুগ্ধের সামনে উপর হয়ে থাকা প্লেটটা তুলে দিল, তো আর একজন ন্যাপকিন খুলে দিল। কেউ বেড়ে দিল খাবার, কেউ এগিয়ে দিল তা। ভাবসাব দেখে মনে হচ্ছে গম্ভীর পুরুষ এখানকার রাজা, আর বাদ বাকি তারা রাজার সেবায় নিয়োজিত কর্মচারী। এদের মধ্যে ইলিয়াড রয়েছে। বেচারা আজ অন্যমনস্ক। পানির গ্লাসে পানি ঢালতে গেলেই তার হাত কাঁপছে। ফলাফলস্বরূপ পানি গ্লাসে না পড়ছে অন্যত্র। আর কেউ এহেন ঘটনা পরখ করুক কিংবা না করুক, একজোড়া বাদামি চোখের বাজ পাখির ন্যায় দৃষ্টি তার দিকে তীক্ষ্ণভাবে আকৃষ্ট। ইলিয়াড প্রায় কিছুক্ষণ ধরে পানি ঢালল গ্লাসে।
হাতের কাজ শেষ হতেই গ্লাসটা তুলে মনস্টারের দিকে এগিয়ে দিতে উদ্যত হতেই ইলিয়াডের কানে ভেসে এলো মনস্টারের গম্ভীর অথচ কঠিন কণ্ঠ। হ্যাবিট। থমকায় ইলিয়াড সহ আশেপাশের সকলে। অথচ মুগ্ধ এখনো ফোর্কের আগায় খাবার তুলে খেয়ে যাচ্ছে একে একে। ইলিয়াড অবধার স্বরে মাথা নুইয়ে রেখে জিজ্ঞেস করল, বুঝিনি মনস্টার। গালের পাশে এক টুকরো ভেজিস ঢুকিয়েছে মুগ্ধ। এক হাতে ছোট্ট চাকু, আর এক হাতে বড় সড়ো কাঁটা চামচ, যেটাকে ইংরেজিতে ফর্ক বলে। মুগ্ধের দৃষ্টি ঠায় নিজের প্লেটের পানে। ভীষণ পটুত্বে খাবার চিবোতে ব্যস্ত যুবক। এরই ফাঁকে হালকা নুইয়ে থাকা ইলিয়াড ধীরে ধীরে নিজের অ্যাপ্রনের পকেটে হাত ঢোকায়। ধারালো কিছু একটা হাতড়ে বের করে আনতেই যাবে, অমনি তার কণ্ঠনালী বরাবর সপাটে ফর্কের আগা দিয়ে আঘাত করে বসে মুগ্ধ। প্রথম আঘাতেই থামেনি সে। একইভাবে দুবার তিনবার পরপর বেশ কয়েকবার আঘাত করতে থাকে শক্তিশালী পুরুষ। অথচ তার দৃষ্টি এখনো নিজের খাবারের পানে নিবদ্ধ। তবে হাত চলছে দৃঢ়তায়। এদিকে খেতে বসে এহেন নৃশংসতা দেখে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। তৎক্ষণাৎ নিজের দুহাতে মাথার দুপাশ চেপে ধরে মেয়েটা। মুগ্ধের হাত তখনও চলছে ইলিয়াডের কণ্ঠনালী বরাবর। একের পর এক হিংস্র আঘাতে বিধ্বস্ত ইলিয়াডের কণ্ঠা। বিধ্বস্ত গলদেশ থেকে চারপাশে ছিটকে যাচ্ছে লহু। মুগ্ধের মুখমণ্ডল, খাবার প্লেটও রঞ্জিত হয়েছে লাল তরলে। অথচ তার হাতের গতি থামছে না এখনো। প্রায় বেশ কিছুক্ষণ পর বিধ্বস্ত ইলিয়াডের নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়তেই থামল মুগ্ধ। হাতের ফর্কটা এগিয়ে এনে নিজের রক্তাক্ত প্লেটের একপাশে রেখে কঠিন গলায় হুংকার ছুড়ে বলল, ওকে ফেলে দিয়ে আয় বেসমেন্টে। আঁতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ ভয়ার্ত ঢোক গিয়ে তাকায় সম্মুখে। রক্তে মাখামাখি মুগ্ধের ফর্সা মুখ, উদম গা। অথচ যুবক কেমন নির্বিকার ভঙ্গিতে বসে আছে দেখো। পাশ থেকে দুই তিনজন এগিয়ে এসে ইলিয়াডের দেহটা তুলে নিয়েছে। দুলতে দুলতে তারা এগিয়ে যাচ্ছে বেসমেন্টের দিকে। মাহি তক্ষুনি চেঁচিয়ে ওঠে, বারবার মুগ্ধের উদ্দেশ্যে বলে ওঠে, ওদের থামান, প্লিজ ওদের থামান। মানুষটার মৃত দেহটা অন্তত অক্ষত থাকতে দিন। ওরা বাকিটা বলার আগে তার পানে ক্রূর দৃষ্টিতে তাকায় মুগ্ধ। মাহি থমকায়। এতক্ষণে নৃশংসতায় চাইতেও মুগ্ধের ওই আগুন চোখ দুটো যেন বড্ড ঘায়েল করল তাকে। মনে জাগলো অসম্ভব ভয়। মাহি ভয়াতুর ঢোক গিলতে মুগ্ধ সময় নিয়ে বাহাতের ছুরিটা উঠিয়ে নিজ ঠোঁটের উপর চেপে ধরে বোঝালো, হুস। মাহি নিশ্চুপ হলো এ পর্যায়ে। বুকের ওঠানামার গতি বাড়ল তীব্রভাবে। ভয়ে নিঃশ্বাস জড়িয়ে আসছে তার। চোখের সামনে সবটা হয়ে যাচ্ছে ঘোলাটে। এরই মধ্যে মেয়েটার কানে ভেসে আসে তীব্র দামড়ানোর শব্দ। হিংস্র ক্ষুধার্ত মাছগুলো বুঝি বহুদিন পর পছন্দের খাবার পেয়ে উল্লাসে আটখানা। মাহি আর সইতে পারল না। তক্ষুনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল টেবিলের উপর। এহেন কাণ্ডে মুগ্ধ নির্বিকার। আলতো করে সম্মুখে রক্তাক্ত প্লেটটা ঠেলে দিয়ে দূরে সরিয়ে রাখল। পরক্ষণে আর একটা প্লেট তুলে নিজ হাতে সেথায় আরো কিছু ভেজিস নিয়ে একটা একটা করে মুখে পড়তে লাগলো। এই যেন সাক্ষাৎ কোনো ভয়ানক দৃশ্য। সারা গা মুখ লেপ্টে আছে লৌহতে, অথচ মানুষটাকে নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে খাওয়ার চিবুচ্ছে। যদিও বা মনস্টারের জন্য এমনটা মোটেও ইম্পসিবল নয়, বিকজ দিস ম্যান হিমসেলফ ইজ আ বেস্ট। অজ্ঞান মাহি। মাথাটা লুটিয়ে আছে টেবিলের উপর। তার ঠিক পাশে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে মুগ্ধ। কপালে গোটা কতক ভাঁজ পড়েছে বিরক্তির। একটা মেয়ে মানুষ এতবার জ্ঞান হারায় কিভাবে? বারবার জ্ঞান না হারিয়ে একেবারে মরে যেতে পারে না মেয়েটা? মরলেও তো সে কিছুটা শান্তি পেত। ইদানিং যা জ্বালাচ্ছে এই পুচকে মেয়েটা। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে ভাবছে কত কিছু। গায়েতে তার শুকনো লৌহর দাগ। সে তক্ষুনি কঠিন গলায় ডাকল, মেডেন। মাত্র একখানা ডাক, এতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো মেডেন। মাথাটা নইয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে আওড়ালেন, জি মনস্টার। মৌধ দাঁতে দাঁত চেপে মুখ ঘুরিয়েছে অন্যত্র। আদেশ ছুড়ে জানায়, ওকে ঘরে নিয়ে যান, আমি আসছি। মেডেন আলতো করে ঘাড় কাত করলেন। জ্ঞানহারা মেয়েটার দিকে একটুখানি এগিয়ে সে পরক্ষণেই জানালেন, ওর তো জ্ঞান নেই মনস্টার। আমি একা কিভাবে? যেভাবে ইচ্ছা নিয়ে যান।
জাস্ট নিয়ে যান আমার আসার আগে। মেরিন তক্ষুনি মাথা নুইয়ে 2 কদম পিছিয়ে এলেন। কণ্ঠ উঁচিয়ে ডাকলেন আরেক মেয়েটকে। কিয়ৎক্ষণের মধ্যেই অপর মেয়েট চলে আসায় দুজন ধরাধরি করে অচেতন মাহিকে কোনোমতে তুলে দাঁড় করালেন। তবে এতেই ঘটল আরেক অঘটন। অচেতন মাহির ছেড়ে দেওয়া শরীরটা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে রাখতে পারলেন না তারা দুজন। টলমল পায়ে সে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল মুগ্ধর গায়ের ওপর। ঘটনার আকস্মিকতায় হতবাক মুগ্ধ সাথে সাথে এক হাতে আগলে ধরে মাহিকে। ক্ষুদ্র বদনের মেয়েটা তার উন্মুক্ত বক্ষে লেপ্টে আছে পেঁচা তুলোর ন্যায়। তার শীতল হাতের স্পর্শগুলো মুগ্ধের গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে। এক মুহূর্তের জন্য ছেলেটা বেশ টের পেল তার বুক কাঁপছে। হ্যাঁ, হ্যাঁ, তার হৃদয় স্পন্দিত হচ্ছে জোরালো গতিতে। হৃদয়টা এক অদ্ভুত শীতলতায় ছেয়ে যাচ্ছে ক্রমশ। এহেন অনুভূতি প্রথম টের পাচ্ছে মুগ্ধ। এসব তার অজানা। সে জানে না হুটহাট এমন কেন হচ্ছে তার সাথে। সে শুধু জানে তার হৃদয় থমকেছে। নিজ হতভম্বতায় মুগ্ধের এক হাত মেয়েটার পিঠে উঠে আসতে চাইলেই মস্তিষ্ক আবারও ধিক্কার জানায় তার এহেন কাণ্ডে। চিৎকার দিয়ে জানায়, শত্রুর মেয়েকে বুকে নিয়ে রেখেছিস? এত তাড়াতাড়ি ভুলে গেলি মায়ের কথা, মায়ের প্রতিশোধের কথা, নিজের সাথে হওয়া অন্যায়গুলোর কথা। কথাগুলো হঠাৎ মনে পড়তে তড়িৎ সম্বিত ফিরে পেল মুগ্ধ। রাগী মানব ফের চলে এলো নিজের হিংস্র অবয়বে। সে তৎক্ষণাৎ দুহাতে মাইকে বুক থেকে ছুঁড়ে ফেলল দূরে। ভাগ্যিস ওপাশে মেয়েটা ছিল, না হলে মেয়েটা আজ অচেতন অবস্থাতেই পটল তুলত। এই জানোয়ারের বাচ্চাটাকে এক্ষুনি সরা আমার দু চোখের সামনে থেকে। এহেন গর্জনে কেঁপে ওঠে সবাই। তক্ষুনি মাহিকে ধরে টরে হাঁটা ধরল উল্টো পথে। এদিকে মুগ্ধ এবার ভীষণ অস্থির। সারা শরীর রাগে থরথর করে কাঁপছে তার। কেন বারবার মেয়েটার কাছে গেলে এমন লাগে তার? কেন এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে বেভুলো হয়ে যায় সে? কেন, কেন, কেন? মন মস্তিষ্কের হুটহাট দোলাচলে জর্জরিত নির্দয় মানব। এবারেও মস্তিষ্ক জিতল সকল তর্কে। সে গটগটিয়ে ফের হাঁটা ধরল এলিভেটরের দিকে। এলিভেটরে ঢুকেই বোতাম চাপল টপ ফ্লোরের। অতঃপর ধীরে ধীরে বন্ধ হলো কাঁচের দরজাটা। টান উঠল এলিভেটরের চেনে। মনস্টার প্যারাডাইস। এর টপ ফ্লোরে রয়েছে ছাদ। তবে এ ছাদের সৌন্দর্য একটু ভিন্ন। বিশাল ছাদ জুড়ে তৈরি হয়েছে সুইমিং পুল। চারপাশে স্রেফ কাচের তৈরি দেয়াল, তাও আবার অর্ধেক। এলিভেটর থেকে বেরিয়ে এসে নীল নদের ন্যায় স্বচ্ছ পানিতে এক লাফে ঝাঁপিয়ে পড়ল মুগ্ধ। মাথা সহ পুরো শরীর পানিতে ডুবিয়ে সাঁতার কাটতে কাটতে চলে যায় ছাদের একদম কর্নারে। প্রায় সেকেন্ড 40 সময় লাগলো তার ওপারে পৌঁছাতে। এর পরপরই সে কেমন মাথা উঠিয়ে আনলো পানি হতে। শক্ত চোয়ালে তীব্র ক্ষেপে গিয়ে নিজের সর্বাঙ্গ দুহাতে ঘষতে ঘষতে বিড়বিড় করে আওড়ায়, ব্লাডি বিচ! আমি ঘৃণা করি ওকে, ঘৃণা করি ওই জানোয়ারের বাচ্চাকে। এতক্ষণ শুনছিলেন উপন্যাস মির্জা শায়ান মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোডটি? ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে আমাদের চ্যানেল সারাস হুইসপারটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।